যারা দুর্নীতি করে তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরকে ধ্বংস করে দাও। প্রথম অধিবেশনে শূন্য ঢাকা ৮-এর আসন। ইফতারের টেবিলে জ্ঞান হারালেন মির্জা আব্বাস। নেপথ্যের রাজনীতি ও অজানা সমীকরণ। একটি নতুন সকাল, একটি নতুন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। পুরো দেশ যখন টিভির পর্দার সামনে অধীর আগ্রহে বসে আছে নতুন সরকারের রূপরেখা দেখার জন্য, তখন সংসদ ভবনের দৃশ্যপট ছিল কিছুটা ভিন্ন। সামনের সারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন একদম ফাঁকা পড়ে আছে। যে আসনটিতে বসার কথা ছিল এমন একজন মানুষের, যার রাজনৈতিক হুঙ্কারে একসময় কেঁপে উঠত ঢাকার রাজপথ, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা। হ্যাঁ, ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির বর্ষিয়ার নেতা মির্জা আব্বাস। কিন্তু কোথায় তিনি? কেন এই ঐতিহাসিক দিনে, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর পাওয়া এই বিজয়ের দিনে সংসদে উপস্থিত থাকতে পারলেন না বিএনপির এই দাপটে নেতা? বুধবার ইফতারের সময় আসার সাথে সাথেই হঠাৎ বদলে যায় সবকিছু। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারান ঢাকা ৮ আসনের এই হ্যাভিওয়েট সংসদ সদস্য। সাইরেন বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কি এমন ঘটেছিল ইফতারের সেই সময়টাতে? আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে আমরা শুধু মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ খবরই জানব না, বরং বিশ্লেষণ করব তার এই অসুস্থতার খবরের পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া এক অভাবনীয় শিষ্টাচার নিয়ে। একই সাথে আমরা ফিরে তাকাবো ঢাকা ৮ আসনের সেই মনস্তাত্ত্বিক নির্বাচনী লড়াইয়ের অজানা গল্পে, যেখানে এনসিপি এবং বিএনপির মধ্যে হয়েছিল এক মহাযুদ্ধ। রাজনীতির মাঠে কখন কি ঘটে তা কেউ আগে বলতে পারে না, তাই কোনো দৃশ্য বাদ দেবেন না। চলুন ফিরে যাই বুধবারের সেই সন্ধ্যায়। পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রাখার পর অন্যান্য দিনের মতোই পরিবারের সাথে ইফতার করতে বসেছিলেন মির্জা আব্বাস। সবকিছু একেবারেই স্বাভাবিক ছিল। টেবিলের থরে থরে সাজানো ইফতার। পরিবারের সদস্যদের সাথে হয়তো দেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়েই কথা বলছিলেন তিনি। কিন্তু ইফতারের সময় পানি পান করতে গিয়েই ঘটে বিপত্তি। পারিবারিক সূত্রে এবং ঘনিষ্ঠজনদের মতে পানি পান করার এক পর্যায়ে হঠাৎ করেই তিনি লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন বিএনপির এই শীর্ষ নেতা। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো অতিরিক্ত পরিশ্রমে বা রোজার ক্লান্তিতে এমনটা হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে দ্রুত স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পুরো রাজনৈতিক অঙ্গনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই দুঃসংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস গণমাধ্যমের কাছে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই খবরটি নিশ্চিত করেন। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীকে এভাবে হাসপাতালের বিছানায় দেখে তিনি ভেঙে পড়েন। দেশবাসীর কাছে, দলের অগণিত নেতাকর্মীর কাছে তিনি স্বামীর দ্রুত সুস্থতার জন্য আকুল আবেদন জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন, কিন্তু বয়সের ভার এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের ধকল তার শরীরকে দুর্বল করে দিয়েছে। মির্জা আব্বাসকে আজকের এই হাসপাতালের বিছানায় দেখে হয়তো অনেকেই ভুলে গেছেন তার রাজনৈতিক দাপটের কথা। চলুন সাম্প্রতিক সময়ের একটি ঘটনা মনে করিয়ে দেই। নির্বাচনের আগে বা রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক আগের মুহূর্তগুলোতে যখন বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ ভাসছিল বাতাসে, তখন এই মির্জা আব্বাসই রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকের সরকারে আছে। তার এই কথাগুলো সেদিন শুধু কোনো রাজনৈতিক বুলি ছিল না, এটি ছিল দীর্ঘ ১৭ বছরের নিপীড়ন, নির্যাতন এবং হামলা মামলা সহ্য করা একটি দলের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ।
এখন প্রশ্ন হলো, মির্জা আব্বাসের এই অনুপস্থিতি নতুন সরকারের জন্য কতটা শূন্যতা তৈরি করেছে? মির্জা আব্বাস শুধু ঢাকা ৮ আসনের একজন সংসদ সদস্য নন, তিনি বিএনপির সেই গুটি কয়েক নেতাদের একজন, যিনি চরম দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার ভূমিকা অপরিসীম। তারেক রহমানের যে কোনো কঠিন সিদ্ধান্তে মির্জা আব্বাসের পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। নতুন সরকার যখন রাষ্ট্র সংস্কার, দুর্নীতি দমন এবং অর্থনীতি পুনরুদ্ধারের মতো পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে এগুচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার মতো একজন অভিজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিবিদের হাসপাতালে শয্যাশায়ী হওয়াটা নিঃসন্দেহে দলের হাইকমান্ডের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফিরে আসছি মূল আলোচনায়। মির্জা আব্বাসের কথা উঠলেই সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে তা হলো ঢাকা ৮ আসনের সেই মহারণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরো বাংলাদেশের নজর ছিল এই একটি আসনের দিকে, মতিঝিল, পল্টন, রমনা। ঢাকার রাজনীতির এই প্রাণকেন্দ্রের এবার লড়াইটা ছিল একদম অন্যরকম। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ হেভিওয়েট রাজনীতিবিদ মির্জা আব্বাস, আর অন্যদিকে বুক চিতিয়ে লড়াইয়ে নেমেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের রূপকার এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির দাপটের তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলাকলি প্রতীক নিয়ে এই তরুণ নেতা মাঠে যে ঝড় তুলেছিলেন তা বিএনপির মতো সুসংগঠিত দলের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। ভোটের মাঠের চেয়েও এ দুই দলের প্রার্থীর কথার লড়াই, আদর্শের লড়াই এবং সোশ্যাল মিডিয়ার যুদ্ধ জমে উঠেছিল চরমে। নির্বাচনের দিন ভোট গণনা চলছে। সারা দেশের মানুষ টিভির পর্দায় চোখ আটকে রেখেছে ঢাকা ৮ আসনের ফলাফলের দিকে। এক কেন্দ্রে শাপলাকলি এগিয়ে যায় তো অন্য কেন্দ্রে ধানের শীষ। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। অবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মির্জা আব্বাস ৫৬,৫৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। কিন্তু ব্যবধান কত ছিল জানেন? মাত্র ৪,৯৮০ ভোট। হ্যাঁ দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছিলেন ৫১,৫৭২ ভোট। যদিও এই ভোটের ফলাফল নিয়ে এনসিপি বারবার প্রশ্ন তুলেছে, কারচুপির অভিযোগ এনেছে এবং চরম বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এ ভিডিও ছড়িয়ে পড়ে। রাতে ভোট গণনা বন্ধ করে কেন্দ্রে কেন্দ্রে মির্জা আব্বাস ও তার সহধর্মিনী আফরোজা আব্বাস ভোট গণনায় প্রভাব বিস্তার করে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন বলে দেশের অধিকাংশ জনগণ বিশ্বাস করে। এমনকি নাসির উদ্দিন পাটোয়ারি এত ভোট পাওয়ার কাহিনী দেখে নিজেও তবদা খেয়ে যান মির্জা আব্বাস। তবে এটা অনস্বীকার্য যে ঢাকা ৮ আসনের নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রবীণ আর নবীনের এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, আর শত্রুতা তো নিত্যদিনের সঙ্গী। কিন্তু মির্জা আব্বাসের এই অসুস্থতা আমাদের দেশের রাজনীতিতে এমন এক বিরল শিষ্টাচারের জন্ম দিল যা সত্যিই ইতিহাস হয়ে থাকবে। যে দলগুলোর সাথে ভোটের মাঠে মির্জা আব্বাসের এত তীব্র স্নায়ুযুদ্ধ, সেই দলের নেতারাই আজ তার জন্য প্রাণ ভরে দোয়া করছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা মির্জা আব্বাসকে দেখতে যান বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেড জাহিদ হোসেন। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। ফ্লাইটের সম্ভাব্য সময় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা। আল্লাহ, যারা দুর্নীতি করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা চাঁদাবাজি করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা ধর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা চুরি করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা ডাকাতি করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ধ্বংস করে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি খোদ একটি অত্যন্ত আবেগঘন পোস্ট দেন। তিনি তার পোস্টে লেখেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। এটাই তো সেই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজপথে আমাদের মতের অমিল থাকতে পারে, ব্যালট বাক্সে লড়াই থাকতে পারে, আদর্শের সংঘাত থাকতে পারে, কিন্তু
দিনের শেষে আমরা সবাই মানুষ। রাজনৈতিক বিরোধ যেন কখনোই আমাদের মানবিকতাকে ধ্বংস করতে না পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই স্ট্যাটাস যেন পুরো জাতিকে সেই শিক্ষাই দিয়ে গেল। বয়সের ভার এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের কঠিন ধকল হয়তো আজ মির্জা আব্বাসকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। সংসদ ভবনের ওই সামনের সারির আসনটি হয়তো আজ শূন্য, কিন্তু পুরো দেশ, তার দল এবং এমনকি রাজনৈতিক প্রতিপক্ষরাও আজ অপেক্ষা করছেন তার সুস্থ হয়ে ফিরে আসার। এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি কবে নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে সেই চিরচেনা রাজপথে বা সংসদের ফ্লোরে ফিরবেন, সেটাই এখন সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বর্ষিয়ান রাজনীতিবিদের দ্রুত সুস্থতা কামনা করছে। ঢাকা ৮ আসনের সেই তুমুল নির্বাচন, নতুন সংসদের প্রথম দিনের এই শূন্যতা আর নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আপনাদের কি মতামত? রাজনৈতিক অঙ্গনে এই ধরনের মানবিকতা কি আগামী দিনেও বজায় থাকবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান বিশ্লেষণ আমাদের জানান। বাংলাদেশের রাজনীতি, কূটনীতি এবং খবরের ভেতরের সব এক্সক্লুসিভ তথ্য সবচেয়ে দ্রুত, নির্ভুল এবং বিশ্লেষণমূলকভাবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, সত্যের সাথেই থাকুন। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।